ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। মেঘ জমেছে নীল রঙে। পর্ব 4, সুমনার সাথী। বাইরে তখন পাল্লা দিয়ে তীব্র বেগে বেড়ে চলেছে ঝড়ের প্রকোপ। ঘন ঘন কালবৈশাখীর তীব্র বাজ পড়ছে বিকট শব্দে, যার প্রকম্পনে কেঁপে উঠছে চারপাশ। প্রকৃতির সেই তাণ্ডবে গাছপালা সব লণ্ডভণ্ড হয়ে ভেঙে পড়েছে রাস্তায়। অথচ সেই উন্মত্ত ঝড়ের বিপরীতে বাড়ির ভেতরের পরিবেশটা একদম অদ্ভুত, নিঝুম আর মরুভূমির মতো শান্ত। কতক্ষণ সে এভাবে অচেতন হয়ে পড়েছিল তার কোনো সঠিক ধারণা ছিল না। জিনিয়ার চোখের পাতায় মেলে জ্ঞান ফিরতেই সেই রক্তিম বিভীষিকাময় আবারও তার চোখের সামনে ভেসে উঠল। বমি আসার মতো এক তীব্র অনুভূতিতে কেঁপে উঠল তার পুরো শরীর। একে একে চোখের সামনে স্পষ্ট হতে লাগলো মা, বাবা আর হৃদের সেই নিথর দেহ, রক্তাক্ত আর বিকৃতির লাশের প্রতিচ্ছবি। জিনিয়া শোয়া থেকে কোনো মতে উঠে বসল। তারপর সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকু যেন হারিয়ে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল খাদিজা বেগমের মৃতদেহের ঠিক পাশে। শক্ত হয়ে যাওয়া মায়ের রক্তমাখা মাথাটা পরম যত্নে নিজের কোলে তুলে নিল সে। তারপর শিশির মতো কান্নাজড়িত গলায় ডেকে উঠল, আম্মু, ও আম্মু, তোমার কি হয়েছে বলো তো? তুমি এভাবে চুপ করে আছো কেন? কেন কথা বলছো না কেন? তোমার কি আগের মতো খুব মাথা ব্যথা করছে আম্মু? বলো না, তুমি এভাবে ঠান্ডা মেঝেতে কেন শুয়ে আছো? কিন্তু প্রত্যুত্তরে কিছুই বলল না তার মা। কোনো সার শব্দ নেই। মায়ের এই নীরবতা জিনিয়ার প্রচণ্ড মেজাজ খারাপ হতে লাগলো। চুপচাপ থাকা মানুষ তার একদম সহ্য হয় না। সে নিজেও সবসময় বকবক করতে ভালোবাসে। মায়ের কাঁধ থেকে একটু ঝাঁকি দিয়ে আবারও জোর গলায় ডেকে উঠল, আম্মু, ও আম্মু, আমার খুব ভয় করছে, দেখতে পাচ্ছ না বাইরে কেমন ভয়ঙ্কর ঝড় হচ্ছে, বিকট শব্দে বাজ পড়ছে। আজকে রাতে কিন্তু তুমি আমার সাথে আমার বিছানাতেই ঘুমাবে। তুমি তো ভালো করেই জানো আমি বজ্রপাত দেখলে কতটা ভয় পাই। তাহলে এখন তুমি এভাবে শুয়ে আছো কেন? হ্যাঁ? ঠিক সেই মুহূর্তে বাইরে কান ফাটানো বিকট শব্দে বাজ পড়ল। থরথর করে কেঁপে উঠল জিনিয়া। তার বুকটা এখন ভয়ের চোটে ধরফর করছে। চারপাশে গাঢ় অন্ধকার আর পিনপতন নিস্তব্ধতা। প্রকৃতি ও পার্শ্ব পরিপার্শ্বিকতার নির্মম বাস্তবতায় তার অবশ মস্তিষ্ক অবশেষে সত্যটাকে অনুধাবন করতে পারল। সব বাধা ভেঙে চৌচির হয়ে গেল যেন। দুহাতে কান চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, আম্মু, এ কি হয়ে গেল আমাদের সব? কারা এসব করলো? কেন করলো এমন জঘন্য কাজ? আমি এমন কি করব? আমি এখন কি করব? কোথায় যাব আমি একা? আব্বু, রিদি, আম্মু, আমরা সবাই আমার সাথে কেন খারাপ মজা করছো, তাই না? প্লিজ বলো এসব সত্যি নয়। চোখের নোনা জলে দৃষ্টি ঝাপসা হয়ে এলো জিনিয়ার। সে টলমলে পায়ে কোনো মতে দেয়াল ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়ালো। তারপর থমকে গিয়ে বসার ঘরে পড়ে থাকা হৃদি সেই রক্ত স্নান নগ্ন লাশের পাশে গিয়ে ঝুঁকে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে বলল, এই হৃদি, এই এভাবে মাটিতে শুয়ে আছিস কেন বলতো? আচ্ছা, তোরা সবাই মিলে কি আমার সাথে কোনো সারপ্রাইজ বা জঘন্য মজা করছিস? এটা কিন্তু একদম ভালো না, খুব বিশ্রী একটা মজা। আমি কিন্তু এবার সত্যি বলছি, খুব রেগে যাচ্ছি কিন্তু। হৃদের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জিনিয়া টলতে টলতে ফিরে তাকালো একটু দূরে পড়ে থাকা জাভেদ আহমেদের মৃতদেহের দিকে। বুকের বাপাসটায় তখনও তরতাজা রক্ত লাল হয়ে আছে। বাবা সেই নিথর মুখের দিকে তাকিয়ে গলা ধরা গলায় বলল, আব্বু, আব্বু, আমার না খুব খিদে পেয়েছে। আমরা কি আজ রাতে ওই বিরিয়ানি খাবো না? তুমি তো ভালো করেই জানো ওটা আমার কত পছন্দের খাবার। যখন থেকে রান্নাঘর থেকে সুবাস বের হচ্ছিল তখন থেকে আমার পেটের মধ্যে খিদের আগুন জ্বলছে। এবার সবাই এই জঘন্য নাটক বন্ধ করো তো। ভাইয়া তুমি। হঠাৎ করে জিনিয়ার মাথায় এলো রকির কথা। এতক্ষণ কোথায় সে? ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে শুরু করলো। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে পড়ল সিঁড়ির কোণাটার দিকে।
জিনিয়া অবশ টলমলে পায়ে সেদিকে এগিয়ে গেল। সামনে গিয়ে তার বুকটা কেঁপে উঠল। সিঁড়ির ঠিক মুখেই উপুর হয়ে পড়ে আছে রকি। ছুটছে। জিনিয়া ছুটে গিয়ে তার গায়ে হাত দিল। রকির মাথা ফেটে প্রচুর রক্ত বের হয়েছে। আশপাশটা যেন থকথকে রক্ত ফেসে যাচ্ছে। জিনিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। মেঝেতে হাত মুড়িয়ে বসে পড়ল। ভাইয়া রক্তমাখা মাথাটা সযত্নে নিজের কোলে তুলে নিল। তারপর ভাঙা গলায় ডাকতে লাগলো, ভাইয়া, এই ভাইয়া, ওঠো না। কি হয়েছে তোমার? এমন ছোটোখাটো আঘাতে তো তোমার কিচ্ছু হয় না? ফুটবল খেলতে গিয়ে হাতে পায়ে কত ব্যথা পেয়েছ? তখন তো সবসময় আম্মুর কাছ থেকে লুকিয়ে রাখতে, চুপিচাপি আমার কাছে এসে বলতে, জিনি জলদি একটু ব্যান্ডেজ করে দিত। চলো ওঠো, ঘরের ভেতরে চলো, নইলে আম্মু দেখতে পেলে বকবে কিন্তু। কিন্তু রকি কোনো প্রত্যুত্তর করলো না। জিনিয়ার চোখ তখন অঝরে পানি ঝরছে। সে কাঁপতে কাঁপতে তার আলতো হাতটা রকির ঠান্ডা হয়ে যাওয়া গালে রাখতেই চমকে উঠল। হাতটা 1 সেকেন্ডের জন্য সরিয়ে নিল। সে কি ঠিক অনুভব করছিল? নিজের ভুল ভাঙতে সে তৎক্ষণাৎ তার কাঁপা কাঁপা আঙুলগুলো রাখলো রকির নাকের ঠিক নিচে। হ্যাঁ, হালকা হলেও এখনও নিঃশ্বাস চলছে। জিনিয়ার দিশাহীন হয়ে পড়ে। সে কি করবে? কার কাছে সাহায্য চাইবে? কিছুই বুঝতে পারছে না। কাউকে তো ডাকতে হবে, কিন্তু কাকে? কিভাবে? উন্মাদনের মতো সে ছুটতে লাগলো ড্রয়িং রুমের টেবিলের দিকে। সেখানে ফেলে হয়ে গিয়েছিল ফোনটা। এদিকে ওদিক হাতড়ে ফোনটা পেতেই সে কোনো মতে তৌহিদের নাম্বারে কল করলো। রিং হওয়ার কিছুক্ষণ পর ওপাশ থেকে তৌহিদের গম্ভীর গলা এসে ভেসে এলো, তোমার ম্যানার্স কোথায় জিনিয়া? এটা কি কাউকে এভাবে ফোন দেওয়ার করার সময়? কিন্তু অপরপক্ষের পুরো কথাটা শোনার মতো অবস্থান জিনিয়ার ছিল না। সে কান্নারত গলায় বলল, হ্যালো তৌহিদ ভাই, আমি আমার আব্বু কেউ কথা বলছে না। ওপাশ থেকে তৌহিদ ছোঁয়া থেকে চট করে সোজা হয়ে বসে পড়ল। জিনিয়ার কণ্ঠস্বর তখন চরম মাত্রায় অস্বাভাবিক। জিনিয়ার তোপে কান্নার তোপে সে ঠিকমতো কথাও বলতে পারছে না। তৌহিদ ব্যাকুল গলায় চিচিয়ে উঠল, হ্যালো জিনি, কি হয়েছে তোমার? কেউ কথা বলছে না মানে কি? জিনিয়া বার কয়েক ঢোক গিলে নিজেকে কোনো মতে সামলানোর চেষ্টা করে ফুপিয়ে উঠল। সবাই সবাই মেঝেতে রক্তাক্ত হয়ে পড়ে আছে। চারপাশে অনেক রক্ত। ভাইয়ার অনেক চোট লেগেছে। ওকে এখনই হাসপাতালে নিতে হবে। আমার খুব ভয় করছে তৌহিদ ভাই, আমি আর সহ্য করতে পারছি না। কথাটা শেষ করে জিনিয়া হু হু করে কেঁদে উঠল। তৌহিদ ওপাশ থেকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু ভেসে আসতে লাগলো কান্নার শব্দ। তৌহিদ আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে এলো। তাদের বাড়ি থেকে রকিদের বাড়ি খুব একটা দূরে নয়, কিন্তু বাইরের আবহাওয়া অত্যন্ত ভয়ঙ্কর। ঝড়ের প্রকোপে বাইরে তখন পা ফেলা যায় না। ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বন্ধ দরজার সামনে থেমে গেল। বুক চিরে বেরিয়ে আসা একটা দীর্ঘশ্বাস চেপে সে কুণ্ঠিত হাতে করে নাড়ল সেই দরজায়। তারপর একটু গলা নামিয়ে ডাকলো, ইজান, ইজান, তুমি কি জেগে আছো? দরজার ওপাশে থেকে ছেলেটা জাহানারার আগের পক্ষের ছেলে ইজান। পড়াশোনায় সে ভীষণ ভালো। অনেক রাত অবধি জেগে পড়াশোনা করাটা তার দীর্ঘদিনের অভ্যাস। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। তৌহিদের এমন আকস্মিক ডাকে সে ভেতর থেকে চমকে উঠল। ইজানের বরাবরই ধারণা ছিল তৌহিদ তাকে মোটেও পছন্দ করে না। তাই তো পক্ষে তার সামনে আসতো না, কথা তো দূরের কথা। অথচ ইজান মনে মনে তৌহিদকে নিজের আইডল মানে তাকে খুব শ্রদ্ধাও করে। সে বরাবর সবসময় চেষ্টা করতো তৌহিদের যেন কোনোভাবেই বিরক্ত করে না হয়। আজ হুট করে তৌহিদের নিজ থেকে তার ঘরে দরজায় এসে তাকে ডাকছে, একথা ভেবেই সে রীতিমতো ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে ভেতর থেকে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি জেগে আছি। প্রায় ছুটে গিয়ে দরজা ছিটকিনি খুলে দিল। তারপর মাথা নিচু করে নরম গলায় জিজ্ঞাসা করলো, ভাইয়া, আপনি এ সময় কোনো সমস্যা হয়েছে? ইজানের পানে এক পলক তাকিয়ে তৌহিদ গম্ভীর গলায় বলল, হ্যাঁ, তবে ঠিক হয়েছে আমি নিজেও পরিষ্কার জানি না। ঠিক কী হয়েছে আমি নিজেও পরিষ্কারভাবে জানি না। আমার বন্ধু রকিতকে তো চিনো, তাই না?
জি ভাইয়া, উনি তো প্রায়শই আমাদের বাসায় আসেন। তহিদ বলল, তুমি কি পড়ছিলে? এক কাজ করো, আমার সাথে একটু ওদের বাসায় যেতে পারবে? ইজান অবাক বিস্ময়ে বড় বড় করে তহিদের দিকে তাকিয়ে রইল। তাতে রাতের বেলায় ঝড়ের মাঝে তহিদ কেন হঠাৎ রকিদের বাসায় যাওয়ার কথা বলছে তা তার কিছুতেই বোধগম্য হলো না। তবে জীবনের এই প্রথমবার যে তৌহিদ ভাই নিজ থেকে তাকে সাথে নিয়ে কোথাও যেতে চাইছে, এই কথাটা ভেবেই তার বুকটা এক অজানা গর্ব আর উৎসাহে ভরে উঠল। সে বিন্দুমাত্র দেরি না করে মাথা নেড়ে বলে উঠল, জি ভাইয়া চলুন। কালবৈশাখী ঝড়ের উপেক্ষা করে তৌহিদ আর ইজান স্বল্প সময়ের মধ্যেই পৌঁছে গেল জিনিয়াদের বাসার সামনে। মূল দরজা মূল সদর দরজাটা আগলা হয়ে খোলা অবস্থায়। দৃশ্যটা দেখেই তৌহিদের ভ্রু কুঁচকে গেল। বুকটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। ধীর পায়ে ঘরে ঢুকতেই চোখের সামনে ভেসে উঠল, তাতে থমকে গেল তৌহিদের পা। সে মুহূর্তে চমকে উঠে দ্রুত চোখ সরিয়ে নেয়। ইজান ঘরের ভিতরে পা রেখে মেঝেতে এক নজর তাকিয়ে আটকে উঠল। শিউরে উঠে সে ভয়ে তৌহিদের পানে তাকায়। তৌহিদ কোনো মতে মুখ ফিরিয়ে নিয়ে গলায় আটকে যাওয়া একটা শুকনো ঢোক গিলল। তার নিজের বুকটাও তার ভীষণভাবে ধরফর করছে। ইজান এদিক ওদিক তাকাতে গিয়ে বাসার ঘরের ড্রয়িং টেবিলের ওপরে থাকা সুন্দর একটা কাপড়ের চাদর দেখতে পেল। তা তখন এলোমেলো হয়ে নিচে পড়ে আছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত ছুটে গিয়ে সেই চাদরটা এনে কোনো মতে ঢেকে দিল হৃদির দেহটা। সেই কাজ করতে গিয়ে তার নজর পড়ল একটু দূরে পড়ে থাকা জাবেদ আহমেদের নিথর দেহের ওপর। সে নিচু গলায় বলল, ভাইয়া এখানে আঙ্কেলও। তহিদ আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেদিকে এগিয়ে গেল। চারপাশে এই ভয়াবহ অবস্থা দেখে তার মাথাটা চক্কর দিয়ে উঠল। পুরো ঘর ভালো করে চোখ বুলিয়ে তার সমস্ত শরীর শিউরে উঠল। কি হয়েছে এখানে? এত বড় একটা নৃশংসতা, আর কেনই বা এমন হলো? আর ঠিক তখনই তৌহিদের মাথায় বজ্রপাতের মতো আঘাত আনলো জিনিয়ার কথা। জিনিয়া কোথায়? তৌহিদ উন্মাদের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ভেসে এলো একটি মৃদু ফোঁপানোর শব্দ। কান পেতে শব্দটা অনুসরণ করে যেই সিঁড়ির দিকে এগিয়ে গেল, আর সিঁড়ির কাছে পৌঁছতেই তার চক্ষু হলো রকির রক্তে ভেসে যাওয়া পড়ে থাকা দেহটা, মাথার বাঁধা একটা ওড়না। তহিদ এক সেকেন্ডের জন্য নিজের চোখ জোড়া শক্ত করে খিচে বুঝে নিল। পরক্ষণে আবার চোখ খুলে সে এগিয়ে গেল সিঁড়ির সেই কোণায়। সিঁড়ির নিচে হাঁটুতে মুখ গুজে একদম জড়সড় হয়ে বসে আছে জিনিয়া। দেখলেই বোঝা যায় মানসিকভাবে মেয়েটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তীব্র ভয়ে তার শরীর থরথর করে কাঁপছে। তহিদ উদ্বিগ্ন হয়ে এগিয়ে গিয়ে জিনিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য মুখ খুলতেই ইজান পেছন থেকে বলে ওঠে, ভাইয়া রকি ভাইয়া এখনও শ্বাস চলছে, আমাদের ওনাকে এখনই হাসপাতালে নেওয়া উচিত। ইজানের কথা শুনে বিপরীতে চমকে তাকালো। এই মুহূর্তে তার নিজের মাথা যেন একদম কাজ করছে না। হাত পা হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অথচ এতটুকুন একটা ছেলে কতটা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিচ্ছে। মনে মনে স্বস্তি পেলেও তৌহিদ যে সে আজ ইজানকে সাথে করে নিয়ে এসেছে। সে নিজের প্যান্টের পকেট থেকে যেমনটা ফোনটা বাড়িয়ে জড়ানো গলায় বলল, ইজান একটু জলদি করো, অ্যাম্বুলেন্স হোক বা কোনো গাড়ি, যাকে খুশি ডাকো, যা খুশি করো, কিন্তু রকিকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। দলের ছেলেরা সবাইকে কল দাও। ইজান মাথা নেড়ে তৌহিদের হাত থেকে ফোনটা নিয়ে নিল। তৌহিদ নিজের সমস্ত মনোযোগ ফিরিয়ে আনলো জিনিয়ার দিকে। মেয়েটা তখনও আগের মতো হাঁটুতে মুখ গুজে বসে আছে। তৌহিদ আলতো গলায় ডেকে উঠল, জিনিয়া, জিনিয়া, তুমি ঠিক আছো? জিনিয়া কোনো উত্তর দিল না, মাথা তুলে তাকালো না। তৌহিদ যখন আর একটু এগিয়ে গিয়ে আলতো করে তার কাঁধে একটি হাত রাখলো, তখন সে প্রচণ্ড আতঙ্কে কেঁপে উঠল। হঠাৎই চিৎকার করে উঠল, আমাকে ছুঁয়ো না, আমার থেকে দূরে যাও, দূরে, একদম দূরে চলে যাও। তার এমন আচরণ দেখে তৌহিদ শান্ত করার জন্য বলল, জিনিয়া শান্ত হও, এটা আমি তৌহিদ। তৌহিদের চেনা গলার স্বর শুনে কানে আসতেই জিনিয়া ধীরে সুস্থে হাত ছেড়ে ছোড়া বন্ধ করলো। তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালো তৌহিদের দিকে। কি ভয়ানক এক বিধ্বস্ত চাহনি!
মেয়েটার পুরো মুখে কাজল লেপটে কালো হয়ে আছে, মাথার চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে মুখের চারপাশে। জিনিয়ার এমন রূপ দেখে তৌহিদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে আরও একটু এগিয়ে গিয়ে খুব আশ্বস্ত করার গলায় আবার বলল, আমি আমি তৌহিদ। তোমার এখন আর একটুও ভয় পাওয়ার দরকার নেই। আমি তো এসে গেছি, তাই না? জিনিয়া খানিক সময় অপলক চেয়ে রইল, পরের মুহূর্তে হাউমাউ করে কেঁদে উঠল। তৌহিদ আর এক মুহূর্ত দেরি না করে তাকে নিজের বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগলো। জিনিয়া তৌহিদের প্রশস্ত বুকে মুখ গুজে অনবরত কেঁদে চলল। একসময় তার কান্না থেমে গিয়ে শুধু থেমে থেমে ছোট ছোট হেঁচকি উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই কেটে যাওয়ার পর সে কিছুটা শান্ত হলো। তখন তৌহিদ খুব নরম গলায় জিজ্ঞাসা করলো, জিনিয়া এসব কীভাবে হলো? কিন্তু তৌহিদের কথা শেষ হতে না হতে সে লক্ষ্য করলো জিনিয়ার শরীরটা কেমন যেন এলিয়ে পড়ছে। তৌহিদের বুকের তৌহিদের বুকে রাখা মাথাটা আলতো করে সরে গেল। তৌহিদ বুঝতে পারলো অতিরিক্ত মানসিক ধাক্কায় মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে জিনিয়াকে নিজের কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমের একটি সোফায় শুইয়ে দিল। তারপর এলাকার বেশ কয়েকজন ছেলে এসেছে। এরা তৌহিদের দলের। বাইরে ঝড় বৃষ্টির প্রকোপ এখনও একটুও কমেনি, কিন্তু তৌহিদের বিপদের খবর পেয়ে তারা যে এক মুহূর্তের জন্য ছুটে এসে ঘরে বসে থাকতে পারেনি তা তাদের হাঁপাতে থাকা শরীর দেখে বোঝা যাচ্ছিল। তারা মূলত আশঙ্কা করছিল বুঝি তৌহিদের ওপরই কোনো বড় বিপদ নেমে এসেছে। তাদের মধ্যে মাহতাব নামের একটি ছেলে হন্তদন্ত হয়ে ছুটে এসে তৌহিদের সামনে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, ভাই, আপনি একদম ঠিক আছেন তো? কিছু হয়েছে আপনার? কিন্তু মাহতাবের কথা শেষ হওয়ার আগেই তার দৃষ্টি যখন ঘরের চারপাশে এই বীভৎস দৃশ্যের ওপর পড়ল, তখন তাদের গলার স্বর গলায় আটকে গেল। স্তব্ধ হয়ে তারা দেখতে পেল সিঁড়ির মুখে রকির রক্তাক্ত দেহটা পড়ে আছে। পাশে ইজান বসেছিল। মাহতাব শিউরে উঠে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, এসব কি করে হলো? রকি ভাইয়ার এই অবস্থা কেন? চারপাশে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তৌহিদ তাদের বিস্তারিত কিছু বলার সময় পেল না। সে দ্রুত ইশারা করে তড়িঘড়ি করে রকিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। বলল, ওই ছেলেটা কোনো মতে রকির দেহটাকে কোলে তুলে নিয়ে গেল। সবাই যখন ব্যস্ত, ঠিক তখনই তৌহিদের চোখে পড়ল রান্নাঘরের মেঝের এক কোণে পড়ে থাকা একটি হাতের দিকে। সে এক ছুটে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়ালো, আর ভেতরে উকি দিয়ে সে থমকে গেল, বরফের মতো জমে গেল। তার পিছু পিছু আসা দুটো ছেলে ঘরের ভেতরে ঢুকতে গেলে তৌহিদ হাত তুলে তাদের ইশারায় থামিয়ে দিয়ে শক্ত গলায় বলল, তোমরা ঠিক ওই জায়গায় দাঁড়াও আর এগোবে না। পুলিশে খবর দেওয়া হয়েছে? ছেলে দুটো একজন ভয়ে ভয়ে মাথা নেড়ে উত্তর দিল, জি ভাই, কল দেওয়া হয়েছে। তৌহিদের হৃদস্পন্দন যেন তখন পুরোপুরি থমকে গেছে। বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণায় তার পাঁজরগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে। জীবনের এই প্রথমবার শক্ত মনের মানুষটার পৌরুষত্ব ভেদ করে অজান্তেই তার চোখ দুটো দিয়ে কয়েক ফোঁটা নীরব অশ্রু গড়িয়ে পড়ল কোলের ওপর। সে বাম হাত দিয়ে দ্রুত সেই চোখের জল মুছে ফেলল। তার এরপর ধীর পায়ে সে একটু সামনে এগিয়ে গেল। একটু দূরে খাদিজা বেগমের পরা শাড়িটা পরে আছে। পড়ে থাকতে দেখে সে সেটা কুড়িয়ে নিল। চোখ দুটো শক্ত করে বুঝে তৌহিদ কোনো মতো মায়ের মতো আগলে রাখা সেই মানুষটির নিথর দেহের ওপরে শাড়িটা টেনে দিল। অতঃপর অত্যন্ত সযত্নের সাথে পুরো শরীরটা শাড়ি দিয়ে ঢেকে দিল। কাজটা শেষ হওয়া মাত্রই বুকের ভেতর জমে থাকা সমস্ত রাগ, অভিমান আর ক্ষোভ যেন এক বিন্দুতে এসে মিলিত হলো। তৌহিদ তার ডান হাতের মুঠো শক্ত করে পাশের কাঠের ক্যাবিনেটের সজোরে একটা ঘুষি বসালো। চিৎকার করে উঠল। আঘাতটা এত বেশি তীব্র ছিল যে নিজের হাত থেকেই গলগল করে তাজা রক্ত ঝরতে শুরু করলো। সেই মুহূর্তে বাইরে থেকে তাকে ইজান ডেকে উঠল, ভাইয়া, তাড়াতাড়ি আসুন, ওনার জ্ঞান ফিরেছে। চলবে। এই পর্বটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আগামী পর্ব অতি দ্রুত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।